অনার্স ফার্স্ট ইয়ারের কেউ আছেন? ফার্স্ট ইয়ারে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড ছিলেন, তারা কেউ জয়েন করেছেন কিনা? জি ভাইয়া, ম্যাথস। ভাই আমি ছিলাম। জি, দেখা যাচ্ছে। আ আজকে মূলত সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য আ এই ক্লাসটা আয়োজন করা হয়েছে। অনেকেই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বলতেছে যে, "ভাইয়া কিভাবে প্রস্তুতি নেব?" বিশেষ করে যারা এবার অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ করেছে। তাদেরকে যখন একটা সিলেবাস শেয়ার করা হয়েছিল ফেসবুকে ১৯তম নিবন্ধনের জন্য। তো তারা বলতেছে, "ভাইয়া আমরা দিতে পারবো কিনা বা কিভাবে দিতে হয়?" অনেকেই এই শিক্ষক নিবন্ধন সম্পর্কে জানে না। তো একেকজন করে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার বা অনেকেই আ মেসে মানে মেসেজে অল্প কথাই বললে তারা বুঝতে পারতেছে না যে শিক্ষক নিবন্ধনটা কি? তো এইজন্য আজকে মূলত এটার আয়োজন করা হয়েছে। অনেকেই অনুরোধ করেছিল যে, "ভাইয়া এই সম্পর্কে একটা ক্লাস নিলে ভালো হয়।" নিবন্ধন সম্পর্কে জানেন কে আছেন? একটু বলেন তো যে, "আমি জানি, আগে থেকেই জানতাম বা জানি।" কেউ জানেন না এখানে? না। এমনি শুধু প্রশ্ন প্যাটার্ন দেখছিলাম ২ বার না ৩ দিন দেখছিলাম। এমনি আর কিছু জানি না ওই পর্যন্ত। আ যেগুলো এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে সেগুলোতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়। সরকারি না এগুলো। যেমন এই যে আপনার প্রাইমারি আ স্কুল এগুলো কিন্তু আলাদা। প্রাইমারি স্কুলের গুলো সরকারি। তাদের জন্য আলাদা নিবন্ধন। বুঝতে পারছেন বিষয়টা? আর আপনাদের জন্য এগুলো হাই স্কুল এবং মাদ্রাসা পর্যায়ে বিভিন্ন বেসরকারি যেগুলো এমপিওভুক্ত কলেজ আছে সেগুলোর জন্য এই এনটিআরসিএ কর্তৃক অনুমোদিত একটি পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে মূলত এই নিয়োগটা দেওয়া হয়। এই নিয়োগটা হয় মূলত ৩ টে ক্যাটেগরির মাধ্যমে। আপনাকে প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা হয়, এরপর লিখিত পরীক্ষা হয়, এরপর ভাইভা পরীক্ষা হয় এবং এই প্রস্তুতিটাও আবার ৩ টে ক্যাটেগরির হয়ে থাকে। যেমন স্কুল পর্যায় ২ এবং কলেজ পর্যায়। তো অনেকেই যারা এই যে এখন ইন্টারমিডিয়েট শেষ করার পর অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছেন, বেশিরভাগ তারাই এই প্রশ্নটা করতেছেন যে, "ভাইয়া আ আমরা কি পরীক্ষা দিতে পারবো কিনা?" হ্যাঁ, আপনারা পরীক্ষা দিতে পারবেন। তবে আপনাদের স্কুল পর্যায় ২ এর ক্ষেত্রে পড়বেন আপনারা। কারণ আপনাদের সেই পরিমাণ শিক্ষকতার যোগ্যতা এখনো হয়নি। বুঝতে পারছেন বিষয়টা? যারা অনার্স শেষ তাদের জন্য কলেজ পর্যায়ে মানে তারা হাই স্কুল পর্যায়ে চাকরি করতে পারবে এবং আ আপনার প্রভাষক পদে চাকরি করতে পারবে মাদ্রাসার লাইনের আর কলেজ লাইনের। ঠিক আছে? আর স্কুল পর্যায়ে আছে আপনার হাই স্কুল পর্যায়ে। এটা মাদ্রাসার এবং আ স্কুলের জন্য প্রযোজ্য। এখন আপনারা যেটাতে পরীক্ষা দিবেন সেটা হচ্ছে স্কুল পর্যায় ২। বিশেষ করে আজকে স্কুল পর্যায় ২ এর জন্য বিষয়টা জানানোর জন্য আজকে এই ক্লাসটা নেওয়া হয়েছে। স্কুল পর্যায় ২ এবং এই স্কুল পর্যায় ২ শুধুমাত্র মাদ্রাসা বিভাগের ইবতেদায়ীর জন্য। মাদ্রাসা বিভাগ মাদ্রাসায় পড়েছেন কে আছেন এখানে? আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। জি ভাইয়া। হ্যাঁ, আপনি তো জানেন যে ইবতেদায়ী বিভাগ আছে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্তকে বলা হয় ইবতেদায়ী। তাই না? এখন আ যখন বলা হয় যে স্কুল পর্যায়ে ২ এবং ইবতেদায়ীর জন্য পরীক্ষা দিতে হবে। তখন তারা এবং বলা হয় যে মাদ্রাসা। তখন তারা মনে করে যে ভাইয়া আ আমাদের কি সিলেবাসে আসবে বা আমাদের কি আরবি ধরবে? এইটা একটা ভয় পায় তারা। অথচ তারা স্কুলে পড়েছে। তারা মনে করে মনে হয় মাদ্রাসায় চাকরি করতে গেলে আ আমাদেরকে আরবিতে পরীক্ষা দিতে হয় বা এজন্য তারা বোঝেই না কি বিষয়টা। কিন্তু যারা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা বোঝে যে ইবতেদায়ী কি? ইবতেদায়ী মূলত আপনার মাদ্রাসার ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে আ টিচাররা
মানে ক্লাস নেয় তাদেরকে বলা হয় ইবতেদায়ী শিক্ষক। এখন এই ইবতেদায়ীর মধ্যে কিন্তু ৩ প্রকারের শিক্ষক থাকে। তার মধ্যে ইবতেদায়ীর বাংলা, ইংরেজির জন্য জেনারেল একটা শিক্ষক থাকে। আর কারি সাহেবে মানে আরবি পড়ানোর জন্য বা উম আপনার যেগুলো কুরআন পড়ানোর জন্য একটি কারি সাহেব থাকে। আর আরেকটা থাকে আপনাদের ইবতেদায়ী মৌলবি, যেটাতেও আ বিয়া আরবি ১ম, ২য় এগুলো পড়ায়। এখন যারা মাদ্রাসা বিভাগের আলিম পাস করেছে, শুধুমাত্র তারাই ইবতেদায়ীর মৌলবি পদে আবেদন করতে পারে। ইবতেদায়ী মৌলবি। আর যারা স্কুল থেকে এইচএসসি পাস করেছে, বুঝতে পারছেন? ইন্টারমিডিয়েট যারা পাস করেছে তারা ইবতেদায়ীর অর্থাৎ এই মাদ্রাসা বিভাগের বাংলা, ইংরেজি জেনারেল শিক্ষক হিসেবে নিয়োগ পায়। এমনও আছে যে মাদ্রাসা থেকে আলিম পাস করেছে, তারাও চাইলে আপনি জেনারেল শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে মাত্র যেকোনো একটিতে পরীক্ষা দিতে হবে। হয় আপনি জেনারেল শিক্ষক হিসেবে দিবেন, অথবা আপনি ইবতেদায়ী মৌলবি পদে দিবেন। ভিত্তিতে এই মানে শিক্ষক নিবন্ধন ৩ টা ভিত্তিতে হয়ে থাকে। একটা আছে প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইবা এবং তারপর যোগ্য প্রার্থী বাছাই করার মাধ্যমে নিয়োগ হয়। দেখেন, এখানে আমি একটা ছক দিয়েছি। আপনারা কি দেখতে পাচ্ছেন ছকটা? ক্লিয়ার দেখা যায় ছকটা? দেখেন তো। মনে হয় ছোট লাগতেছে, তাই না? দেখেন, এই যে ছক ১ম দিয়েছি প্রিলিমিনারি যে পরীক্ষায় অনেক বড় একটি ছক দেওয়া হয়েছে। মানে এখানে অনেকগুলো ছেলেমেয়ে পরীক্ষা দিয়ে থাকে। এই প্রিলিমিনারিতে সবাই পরীক্ষা দেয় যাদের যোগ্যতা আছে। এইচএসসি পাস, ইবতেদায়ী। প্রিলিমিনারিতে আপনার মাত্র কয়েকটা বিষয়ে পরীক্ষা হয়। বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান। ১০০ মার্কের পরীক্ষা হয়। এতে সবাই পরীক্ষা দেয়। দেওয়ার পরে এখান থেকে বাছাই করা হয়। বাছাই করা হয় মানে যারা পাস করে শুধুমাত্র তাদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। আর যারা ফেল করে তাদেরকে বাতিল করা হয়। এখন আপনি যদি প্রিলিমিনারিতে পাস না করতে পারেন, তাহলে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। এবং আপনি যদি মাদ্রাসা বিভাগের ইবতেদায়ীতে মৌলভী পদে বা কারি পদে বা অন্য পদের জন্য আবেদন করে থাকেন বা অন্য পদে পরীক্ষা দিতে চান, তবুও আপনাকে ১ম এ এই প্রিলিমিনারিতে পাস করতে হবে। তার মানে আপনি মাদ্রাসা হন, জেনারেল হন, যে ক্ষেত্রেই হন না কেন, আপনাকে ১ম এ প্রিলিমিনারি পাস করে তারপর আপনার লিখিত পরীক্ষা আসতে হবে। এবং যখন আপনি লিখিত পরীক্ষায় আসবেন, যদি আপনি ইবতেদায়ীর মৌলভী পদে হন, তাহলে আপনার জন্য লিখিত পরীক্ষায় আলাদা সিলেবাস দেওয়া হবে। আর যদি আপনি ইবতেদায়ী জেনারেল শিক্ষক হন, তাহলে আপনাকে এই লিখিত পরীক্ষার জন্য আলাদা সিলেবাস দেওয়া হবে। মানে আপনার বাংলার জেনারেল যে সিলেবাস, ওইটা আপনাকে লিখিতের জন্য দেওয়া হবে। এরপর আপনারা যখন লিখিত পরীক্ষায় পাস করে বা ভালো নম্বর করে আসবেন, তারপর আপনার ২০ নম্বরে ভাইভা পরীক্ষা নেওয়া হবে। ভাইভার মাধ্যমে আপনাদেরকে চূড়ান্তভাবে সিলেক্ট করা হবে। দেখেন, ১ম এ অনেকজন পরীক্ষা দিয়েছিল। তারপরে আর কয়েকজন কমেছিল। তারপরে একদম কম মানুষ, লোক সংখ্যা। বুঝতে পারছেন? তার মানে আপনাকে যদি এই শিক্ষক নিবন্ধনে টিকতে হয়, তাহলে আপনাকে এই ৩ টা ধাপ অতিক্রম করে তারপরে যেয়ে আপনার নিয়োগ পেতে হবে। এখন যারা অনার্স লেভেলে আছেন তাদের জন্য সবচেয়ে একটা দারুণ সুযোগ হচ্ছে শিক্ষক নিবন্ধন। এছাড়া বাংলাদেশের আর কোনো এইচএসসি পাশে চাকরি নাই। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আপনারা যেখানেই জব করতে যাবেন বা চাকরি করতে যাবেন, দেখবেন যে আপনাদের মানে এডুকেশন কোয়ালিফিকেশন বেশি চাই। কিন্তু আপনারা মাত্র পাস করেছেন এইচএসসি। এইচএসসি পাশে এই চাকরি ছাড়া আপনাদের আর কিছু নাই। এখন যারা অন্য আ শিক্ষকতা পেশায় আসতে চান, তারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। কারণ আপনি যখন ইবতেদায়ী পদে পরীক্ষা দিবেন বা এইচএসসি পাশে পরীক্ষা দিবেন যে শিক্ষক নিবন্ধনের জন্য, তখন কিন্তু ১ম বছর আপনি কিছুই বুঝবেন না। পরবর্তীতে আস্তে আস্তে আপনি কিন্তু অনেক ধারণা লাভ করবেন। তারপরে যে এক পর্যায়ে আপনি কিন্তু সব পরীক্ষাতেই টিকা শুরু করবেন। এরপরে আপনাদের বলছিলাম যে স্কুল পর্যায়ে ২, স্কুল পর্যায়ে ২ বিষয়টা বলা হয়ে গেছে। এরপর আপনাদের জন্য যে সিলেবাস থাকবে, দেখেন আপনাদের সিলেবাসে কয়টা বিষয় উল্লেখ থাকবে। কয়েকটা বিষয় উল্লেখ করা থাকবে। তার মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। বাংলার জন্য ২৫ মার্ক। বাংলার জন্য ২৫ মার্ক এবং বাংলার
কোন সিলেবাস থেকে আ বাংলার কোন টপিক থেকে প্রশ্ন করা হবে এখানে দেওয়া আছে। হয়তো আপনাদের এই বিষয়টা সিলেবাসটা মনে হয় একটু দেখতে সমস্যা হচ্ছে। আ তারপরেও আমি এইটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব বা আমাদের যে গ্রুপটা নতুন খোলা হয়েছে ওই গ্রুপে আপনাদের সিলেবাস কোনটা প্রয়োজন সবগুলো দিয়ে দিব এবং প্রত্যেকটা টপিকের জন্য কি পড়া প্রয়োজন বা কি পড়তে হবে এবং কোনো টপিকে যদি ক্লাস প্রয়োজন হয় তাও আমরা গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, বাংলার জন্য 25 মার্ক, ইংরেজিতে 25, আপনার পাটিগণিত, বীজগণিত, এরপরে আছে জ্যামিতি থেকে কিছু প্রশ্ন হবে। এই আর সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে প্রশ্ন করা হবে। তো আপনাদের বলা হয়েছে 25 মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে মোট। সর্বমোট 100 মার্কের পরীক্ষা হবে, ১ ঘন্টা টাইম দেওয়া হবে এবং পরীক্ষাটা হবে এমসিকিউ। বুঝতে পারছেন? বিষয়টা এমসিকিউ পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটা তো ইবতেদায়ী মাদ্রাসার জন্য বলা হয়ে গেল। এবং আরেকটা যে বিষয় সেটা হলো অনেকে প্রশ্ন করে, "ভাইয়া আমি তো পরীক্ষা দেবো, এর বেতন কত?" তো প্রথমত যারা ইবতেদায়ী পরীক্ষা দিবে তাদের বলে রাখা ভালো যে ১১তম গ্রেড ১২,৫০০ টাকা থেকে বেতন শুরু। পরবর্তীতে আস্তে আরো বাড়বে। আমি কিনবো। তো এখন আপনারা এই শিক্ষক নিবন্ধনের জন্য গাজী মিজানুর রহমান স্যারের একটি বই আছে। গাজী মিজানুর রহমানের ১৯তম নিবন্ধনের একটি বই আছে। সেটা সম্ভবত ৩০ ৩০০ থেকে ৳৩৫০ দাম নিতে পারে। তো আমি এখন ওই বইটা আপনাদের দেখালাম না বইটা কেমন। আর এছাড়াও অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছে, "ভাইয়া আমি আ প্রফেসর সিরিজের বই কিনেছে।" আবার অনেকেই অন্যান্য বই কিনেছে। তো যারা অন্য বই কিনেছে তাদের অন্য বই কিনলেও সমস্যা নেই। তবে আপনারা চেষ্টা করবেন গাজী মিজানুর রহমান স্যারের এই বইটা কেনার। এই বইতে আপনার স্কুল পর্যায় থেকে শুরু করে স্কুল পর্যায় ২ এবং কলেজ পর্যায়ে সকল প্রশ্ন দেওয়া আছে। তো আপনারা চেষ্টা করবেন ওই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পড়ে ফেলার। বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান সবকিছুই সেখানে পড়ার এবং তার মধ্যে দেখবেন এই বইটা সবচেয়ে গোছালো দেওয়া। সুন্দরভাবে দেওয়া বইতে সবকিছু। আপনার বিগত সালের প্রশ্ন বলেন, প্রত্যেকটা টপিক বলেন এবং শর্টকাট যে টেকনিক সবগুলোই এই বইতে সুন্দরভাবে দিয়ে দেওয়া রয়েছে এবং শেষে কিছু মডেল টেস্টও দেওয়া হয়েছে। আপনারা যে বইটি কিনবেন গাজী মিজানুর রহমান স্যারের ১৯তম নিবন্ধন। এরপর আপনারা বাংলার জন্য মানে আরো স্পেসিফিকভাবে কি বই রাখতে পারেন? দ্বিতীয় পত্র বই রাখতে পারেন নবম-দশম শ্রেণীর। নবম-দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইটা থেকে আপনার শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস ওই সিলেবাসের টপিকগুলো পড়বেন। এরপর ইংরেজির জন্য আপনারা মাস্টার বইটা রাখতে পারেন। সম্ভবত জাহাঙ্গীর স্যারের মাস্টার বই। এই বইটা সবচেয়ে জনপ্রিয় বই। মানে আপনাদেরকে এখানে বলা হচ্ছে শিক্ষক নিবন্ধন বলেন আর যেকোনো চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বই কোনগুলো বা ভালো বই কোনগুলো। ইংরেজির জন্য আপনারা মাস্টার বইটা সাথে রাখবেন। আর মিজানুর স্যার বই তো আছেই। গণিতের জন্য ম্যাজিক ম্যাথ, শর্টকাট দেওয়া আছে ম্যাজিক ম্যাথ। সাধারণ জ্ঞানের জন্য মিজানুর রহমান স্যারের বইতে যেগুলো আছে ওগুলো পড়লেই এনাফ। তবে এর বাইরে আপনারা জোবায়ের স্যারের দেখবেন একটা বই আছে, ওই বইটা সাথে রাখতে পারেন। যেকোনো চাকরির ক্ষেত্রে বা যেকোনো টপিক পড়ার জন্য জুবায়ের স্যারের বইতে সুন্দর করে প্রতিটা টপিক ভালোভাবে আলোচনা করা হয়েছে। আর সাম্প্রতিক ক্যাপসুল রাখবেন। মানে বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটতেছে, যেমন আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক। বাংলাদেশে বর্তমানে কি বিষয় ঘটতেছে বা কি বিষয় হচ্ছে, অর্থনৈতিক বিষয় বা যেকোনো বিষয় বাংলাদেশে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটতেছে ওখান থেকেও কিন্তু সাধারণ জ্ঞানে ৫ থেকে ৭ টা প্রশ্ন হয়। তার মানে সাধারণ জ্ঞান ২৫ এর মধ্যে ৫ থেকে ৭ টা প্রশ্ন সাম্প্রতিক ক্যাপসুল থেকে হচ্ছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনার সাম্প্রতিক ক্যাপসুল আপনি জুবায়ের স্যারের ওটাও পড়তে পারেন অথবা বাজার থেকে দেখবেন যে প্রফেসর সিরিজ বা আরো অন্যান্য অনেক বই আছে সাম্প্রতিক। আপনার যেটা ভালো লাগে আপনি ওটা কিনে আনবেন। এই সিলেবাস অনুযায়ী ওই বইগুলো কিনবেন, কিনে আপনাদের পড়াশোনা শুরু করে দিবেন। আর প্রতিটা টপিক শেষ হওয়ার পরে আপনাকে অবশ্যই মডেল টেস্ট দিতে হবে। আপনি যত মডেল টেস্ট দেবেন আপনার তত মানে টপিকটা ভালো হবে। আমরা চেষ্টা করব প্রতিটা টপিকের মডেল টেস্ট নেওয়ার জন্য। মানে সার্কুলারটা দেওয়ার পরই। আচ্ছা এই যে প্রাইমারি স্কুল নিবন্ধনের জন্য খুব কিনলে সবচেয়ে বেস্ট হইব। রহমান স্যারের প্রাইমারির জন্য আলাদা বই আছে। ওইটা বেস্ট হবে। জি। বুঝছে? ওই বইটার মধ্যে সব সাবজেক্ট থাকবো মানে সমাজ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইংলিশ, গণিত, বাংলা সবগুলা থাকবো নি।